বাবা আমাকে জড়িয়ে ধরে বললেন, তুমি দেখতে একদম তোমার মায়ের মতো। আমার শরীর কাঁপতে লাগল। বুকের ভেতর এক অজানা ভয়ের শীতন স্রোত বয়ে গেল। বাবা আমার গালে হাত রেখে গভীর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার মায়ের সাথে যা করতে পারিনি, তোমার সাথে তাই শুরু করব আজ থেকে। তার চোখে এমন কিছু ছিল যা আমি আগে কখনো দেখিনি, এক অদ্ভুত অধিকারবোধ আর গভীর এক বিষাদ। আমার সমস্ত অস্তিত্ব যেন এই এক বাক্যে থমকে গেল। নমস্কার বন্ধুরা, ঈশিতা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের গল্পটা একটু ভিন্ন, একটু বেশি আবেগপ্রবণ আর নাটকীয়। আমার অনুরোধ, গল্পটা শোনার সময় হেডফোন ব্যবহার করবেন, তাতে গল্পের গভীরে ডুব দিতে পারবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাকে নতুন নতুন গল্প বলতে অনুপ্রাণিত করে। সাদিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শেষ বর্ষের ছাত্রী। তার জীবনটা চলছিল এক সরল রেখায়, অনেকটা শান্ত নদীর মতো। মা মারা যাওয়ার পর থেকে বাবা আরিফই তার সব। বাবার চোখে সে তার মায়ের প্রতিচ্ছবি, এটা সাদিয়া সবসময় জানত। মা ছিলেন অসম্ভব সুন্দরী, আর সাদিয়াও মায়ের সেই রূপের অনেকটা পেয়েছে। মায়ের স্মৃতি নিয়েই তাদের ছোট্ট সংসার। সাদিয়া তার বাবাকে ভীষণ ভালোবাসে, তার বাবার জগৎটা যেন তাকে ঘিরেই। বাবা কখনো তাকে এক মুহূর্তের জন্যেও একা থাকতে দেন না, তার প্রতিটি পদক্ষেপে যেন বাবার নীরব উপস্থিতি। সাদিয়া এটাকে ভালোবাসার প্রকাশ হিসেবেই দেখে এসেছে এতদিন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তার পরিচয় হয় তানভীরের সাথে। তানভীর একই বিভাগের মেধাবী ছাত্র, পড়াশোনার পাশাপাশি ছবি তোলার প্রতি তার অদ্ভুত নেশা। তানভীর ছিল সাদিয়ার ঠিক উল্টো, স্বাধীনচেতা, হাসি খুশি, ভবিষ্যতের স্বপ্ন দেখা এক যুবক। প্রথম দিকে তাদের বন্ধুত্ব ছিল খুবই সাধারণ, লাইব্রেরিতে পড়াশোনা, ক্যান্টিনে চা খাওয়া, মাঝে মধ্যে রিকশায় ঘুরে বেড়ানো। কিন্তু অল্প দিনেই সেই বন্ধুত্ব গভীর এক ভালোবাসায় রূপ নেয়। তানভীরের চোখে সাদিয়া দেখত এক নতুন পৃথিবী, যেখানে সে স্বাধীন, যেখানে সে শুধু সাদিয়া, কারোর প্রতিচ্ছবি নয়। তানভীরের সাথে কথা বললেই সাদিয়ার মনে হতো যেন সে ডানা মেলে উড়ছে। পুরনো ঢাকা থেকে শুরু করে শাহবাগের জনাকীর্ণ পথ, সবখানেই তাদের ভালোবাসার গল্প লেখা হতে লাগল। তানভীরের সাথে তার সম্পর্কটা বাবার থেকে গোপন রাখত সাদিয়া, কারণ সে জানত বাবা হয়তো এই সম্পর্কটা সহজে মেনে নেবেন না, বাবাকে বোঝানো তার জন্য কঠিন হবে। একদিন তানভীর সাদিয়াকে প্রস্তাব দিল তাদের সম্পর্কটা এবার পরিবারের কাছে জানানো উচিত। সাদিয়াও রাজি হল, কিন্তু তার মনের কোণে এক অজানা ভয় উকি দিচ্ছিল। বাবার প্রতিক্রিয়া কী হবে সেটা ভেবেই তার বুক ধড়ফড় করছিল। একদিন সন্ধ্যায় সাদিয়া সাহস করে বাবার কাছে তানভীরের কথা বলল। বাবা আরিফ তখন বারান্দায় বসে সন্ধ্যা দেখছিলেন। সাদিয়া তার পাশে গিয়ে বসতেই বাবা তার মাথায় হাত বুলিয়ে দিলেন। সাদিয়া ইতস্তত করে বলল, বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বাবা হাসি মুখে বললেন, বল মা, কি হয়েছে, কোনো সমস্যা? সাদিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে বাবা, আমার জীবনে একজন এসেছে, তার নাম তানভীর। সে আমার ক্লাসেরই ছেলে, আমরা একে অপরকে ভালোবাসি। বাবার মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল, তার চোখ দুটো যেন মুহূর্তেই শীতল হয়ে গেল। তিনি কোনো কথা বললেন না, শুধু সাদিয়ার দিকে এক স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সাদিয়া বাবার নীরবতায় আরও বেশি ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবল, বাবা হয়তো রাগ করেছেন। কিছুক্ষণ পর বাবা ধীরে ধীরে বললেন, তানভীর, কে এই ছেলে, কতদিন ধরে চেনো তাকে? সাদিয়া সব খুলে বলল। বাবা গভীর মনোযোগ দিয়ে শুনলেন, কিন্তু তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না। শেষে তিনি শুধু বললেন, ঠিক আছে, আমি ভেবে দেখব। সেই রাত থেকে বাবার আচরণে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করল সাদিয়া। বাবা যেন আরও বেশি করে সাদিয়ার কাছাকাছি থাকতে চাইলেন। তার পড়াশোনার খোঁজ নিতেন, পছন্দের খাবার রান্না করতেন, এমনকি সাদিয়া যখন তানভীরের সাথে ফোনে কথা বলত, বাবা তখন পাশে এসে চুপ করে বসতেন। তার চোখে থাকত এক গভীর শূন্যতা। সাদিয়া নিজেকে অপরাধী ভাবতে শুরু করল। তার মনে হল সে বুঝি বাবাকে কষ্ট দিচ্ছে। কয়েকদিন পর বাবা সাদিয়াকে নিয়ে সিলেট ঘুরতে যাওয়ার প্রস্তাব দিলেন। সাদিয়া প্রথমে রাজি হতে চাইছিল না, কারণ সে তানভীরের সাথে দেখা করতে চেয়েছিল। কিন্তু বাবার পীড়াপিড়িতে সে আর না করতে পারল না। মা, তোমার মায়ের খুব ইচ্ছে ছিল সিলেট যাওয়ার, আমাদের আর যাওয়া হয়নি, চলো এবার আমরা যাই। বাবার কণ্ঠস্বরে এক অদ্ভুত আরতি ছিল। সাদিয়া আর মানা করতে পারল না। সিলেটের চা বাগান, জাফলংয়ের স্বচ্ছ জল,
সব কিছুই ছিল অপূর্ব, কিন্তু সাদিয়ার মন ছিল ভারাক্রান্ত। সে তানভীরকে মিস করছিল। বাবা অবশ্য প্রতিটি মুহূর্ত সাদিয়ার খেয়াল রাখছিলেন, যেন সাদিয়া তার চোখের আড়াল না হয়। এক সন্ধ্যায় তারা যখন হোটেলের বারান্দায় বসেছিলেন, তখন বাবা সাদিয়াকে জড়িয়ে ধরে বললেন, তুমি দেখতে একদম তোমার মায়ের মতো। সাদিয়ার শরীর কাঁপতে লাগল। তার বুকের ভেতর সেই শীতল স্রোতটা আবার বয়ে গেল। বাবা আমার গালে হাত রেখে গভীর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার মায়ের সাথে যা করতে পারিনি, তোমার সাথে তাই শুরু করব আজ থেকে। এই কথাগুলো সাদিয়ার কানে বিষের মতো বাজল। তার শরীর হিম হয়ে গেল। তার মায়ের সাথে বাবা কি করতে পারেননি, আর তার সাথে কি শুরু করতে চাইছেন। সাদিয়া বাবার দিকে তাকাতে পারছিল না। তার মনে হচ্ছিল বাবার এই কথাগুলোর আড়ালে এক অন্যরকম উদ্দেশ্য লুকিয়ে আছে, যা সে বুঝতে পারছে না, কিন্তু যা তাকে ভীষণ ভয় পাইয়ে দিচ্ছে। সে ধীরে ধীরে বাবার কাছ থেকে নিজেকে সরিয়ে নিল। ঢাকা ফিরে আসার পর সাদিয়ার জীবনে এক নতুন অধ্যায় শুরু হল। বাবা যেন সাদিয়াকে তার নিজের জগতে বন্দী করে ফেললেন। সাদিয়ার ফোন চেক করা, সে কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, সবকিছুতেই বাবার কড়া নজর। তানভীরের সাথে তার দেখা করা প্রায় অসম্ভব হয়ে পড়ল। বাবা সাদিয়াকে বোঝাতে লাগলেন, তানভীর তোমার জন্য সঠিক ছেলে নয়, সে তোমাকে কষ্ট দেবে। আমি তোমার বাবা, আমি তোমার ভালো বুঝি। তিনি তানভীরের সম্পর্কে বিভিন্ন নেতিবাচক কথা বলতে লাগলেন, যা সাদিয়া বিশ্বাস করতে পারছিল না। একদিন তানভীর সাদিয়ার সাথে দেখা করতে তাদের বাড়িতে এলো। বাবা তানভীরের সাথে খুব স্বাভাবিকভাবে কথা বললেন, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত কঠোরতা। তানভীর চলে যাওয়ার পর বাবা সাদিয়াকে ডেকে নিয়ে বললেন, ওই ছেলে তোমাকে বিয়ে করতে চায় না, সে শুধু তোমার সাথে সময় কাটাতে চায়। আমি জানি তোমার মাও এমন ভুল করেছিল। বাবার এই কথায় সাদিয়া স্তম্ভিত হয়ে গেল। সে বলল, বাবা, তুমি এসব কি বলছ? মা কি ভুল করেছিল? আর তানভীর এমন কেন করবে? বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার মাও একসময় আমাকে ছেড়ে চলে যেতে চেয়েছিল। সে আমার ভালোবাসার মূল্য বোঝেনি। আমি তাকে আটকাতে পারিনি। কিন্তু তোমাকে আমি হারাতে দেব না। তোমাকে আমি সেই ভুল করতে দেব না যা তোমার মা করেছিল। বাবার কণ্ঠস্বরে এক গভীর বেদনা আর অধিকার বোধ স্পষ্ট ছিল। সাদিয়া বুঝতে পারল, বাবা তাকে নিজের মতো করে ভালোবাসেন না। তিনি তার মধ্যে মাকে খুঁজে বেড়ান। তিনি তার মাকে হারানোর ভয় থেকে সাদিয়াকে আঁকড়ে ধরে আছেন। এই ভালোবাসা যেন এক কারাগার। সাদিয়া তানভীরের সাথে যোগাযোগ করার চেষ্টা করল, কিন্তু বাবার কড়া নজরদারির কারণে তা সম্ভব হচ্ছিল না। বাবা তার ফোন নিয়ে নিলেন, তাকে ঘরের বাইরে যেতে দিলেন না। সাদিয়া অনুভব করল, সে যেন ধীরে ধীরে শ্বাসরুদ্ধকর এক পরিবেশে আটকা পড়ে যাচ্ছে। তার মন বিদ্রোহ করতে চাইল। সে তার নিজের জীবন চায়, নিজের পছন্দ চায়। সে মায়ের প্রতিচ্ছবি হতে চায় না, সে সাদিয়া হয়ে বাঁচতে চায়। একদিন বাবা সাদিয়াকে জোর করে এক ছেলের সাথে দেখা করালেন। ছেলেটি ছিল বাবার এক বন্ধুর ছেলে, ধনাঢ্য পরিবারের। বাবা চাইলেন সাদিয়া তাকে বিয়ে করুক। সাদিয়া সেদিন চরমভাবে প্রতিবাদ করল। আমি এই ছেলেকে বিয়ে করব না বাবা, আমি তানভীরকে ভালোবাসি, তুমি আমাকে এভাবে জোর করতে পারো না। বাবা মুহূর্তেই শান্ত থেকে কঠোর হয়ে গেলেন। তার চোখে এক কঠিন জেদ। তুমি ভুল করছো সাদিয়া, আমি তোমার ভালো চাই। তোমার মাও আমার কথা শোনেনি, তাকে তার ভুলের মাসুল দিতে হয়েছে। আমি তোমাকে সেই একই পথে যেতে দেব না। সাদিয়া আর চুপ থাকতে পারল না। মা কি ভুল করেছিল? বাবা, মা তো মারা গেছেন, তুমি কেন বারবার মায়ের কথা টেনে আনছো? মা তোমাকে ছেড়ে চলে যেতে চেয়েছিল মানে কি? স্পষ্ট করে বলো। বাবা মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, তোমার মা আমাকে ভালোবাসেনি সাদিয়া, সে অন্য কাউকে ভালোবাসত। বিয়ের পর থেকেই সে আমার থেকে দূরে থাকতে চাইত। আমি তাকে সব দিতে চেয়েছিলাম, কিন্তু সে শুধু স্বাধীনতা চাইত। সে আমাকে ছেড়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু তার আগেই দুর্ঘটনা হয়ে গেল। আমি তাকে ধরে রাখতে পারিনি। আমার সমস্ত ভালোবাসা ব্যর্থ হয়েছিল। সাদিয়া বাবার কথা শুনে স্তব্ধ হয়ে গেল। সে জানত না তার মায়ের জীবনে এমন কিছু ঘটেছিল। বাবা তার মায়ের প্রতি এক গভীর অভিমান আর ভালোবাসার মিশ্রণে জর্জরিত ছিলেন। এই অভিমান আর ভালোবাসা তাকে এতটাই অন্ধ করে দিয়েছে যে তিনি সাদিয়ার জীবনকেও নিজের হাতে রাখতে চাইছেন, যাতে সাদিয়াও তার মায়ের মতো ভুল না করে। সাদিয়া বাবাকে বোঝানোর চেষ্টা করল, বাবা, আমি তোমার মা নই, আমি সাদিয়া, আমি তানভীরকে ভালোবাসি। তুমি আমাকে বিশ্বাস করতে পারো না? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কিন্তু আমি আমার মতো করে বাঁচতে চাই।
বাবা সাদিয়ার কথা শুনলেন না। তিনি তাকে আরও বেশি করে আটকে রাখার চেষ্টা করতে লাগলেন। সাদিয়ার বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে গেল। তার বন্ধুরা তার খোঁজ নিতে এলে বাবা তাদের ফিরিয়ে দিতেন। সাদিয়া বুঝতে পারল, এভাবে চলতে থাকলে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। তার শেষ ভরসা ছিল তানভীর। একদিন সাদিয়া অনেক কষ্টে তার এক পুরনো বান্ধবীর মাধ্যমে তানভীরের সাথে যোগাযোগ করল। তানভীর সাদিয়ার অবস্থা শুনে ভীষণ চিন্তিত হয়ে পড়ল। সে সাদিয়াকে উদ্ধার করার জন্য পরিকল্পনা করল। তানভীর জানত এই পরিস্থিতিতে সরাসরি বাবার সাথে কথা বলা বৃথা। সে বাবার এক পুরনো বন্ধু করিম চাচার সাথে যোগাযোগ করল। করিম চাচা আরিফ সাহেবের ভালো বন্ধু ছিলেন এবং সাদিয়ার মায়ের ব্যাপারেও জানতেন। করিম চাচা একদিন আরিফ সাহেবের বাড়িতে এলেন। সাদিয়াকে দেখে তিনি মন খারাপ করলেন। তিনি আরিফ সাহেবের সাথে দীর্ঘ কথা বললেন। তিনি আরিফ সাহেবকে বোঝালেন, আরিফ, সাদিয়া তোমার মা নয়, সে তোমার মেয়ে। তার নিজের জীবন আছে, নিজের স্বপ্ন আছে। তুমি তাকে তোমার মায়ের শূন্যস্থান পূরণ করতে বাধ্য করতে পারো না। তুমি তোমার স্ত্রীকে হারিয়েছ, কিন্তু তুমি তোমার মেয়েকে হারাতে পারো না। তোমার স্ত্রীর চলে যাওয়ার কষ্ট তুমি সাদিয়ার উপর চাপিয়ে দিচ্ছ। এটা ওর প্রতি অন্যায়। করিম চাচার কথাগুলো আরিফ সাহেবের মনে গভীর প্রভাব ফেলল। তিনি সেদিন সারা রাত ঘুমাতে পারলেন না। তিনি তার স্ত্রীর চলে যাওয়ার কষ্ট, তাকে ধরে রাখতে না পারার অক্ষমতা আর সেই কষ্ট সাদিয়ার উপর চাপিয়ে দেওয়ার ভুল বুঝতে পারলেন। তিনি দেখলেন সাদিয়ার চোখে শুধু ভয় আর কষ্ট, কোনো আনন্দ নেই। তিনি নিজের হাতেই তার মেয়ের জীবনটা বেশিয়ে দিচ্ছেন। পরদিন সকালে বাবা সাদিয়ার ঘরে এলেন। সাদিয়া তখন বিছানায় চুপ করে শুয়েছিল। বাবা তার পাশে বসলেন, তার চোখে জল। মা, আমাকে ক্ষমা করে দিও, আমি ভুল করেছি। আমি তোমাকে আমার স্ত্রীর প্রতিচ্ছবি হিসেবে দেখতে চেয়েছিলাম। আমার ভয় ছিল তুমিও হয়তো আমাকে ছেড়ে চলে যাবে, যেমন তোমার মা চলে গিয়েছিল। আমি তোমাকে ভালোবাসার নামে আমার কষ্ট তোমার উপর চাপিয়ে দিয়েছিলাম। সাদিয়া বাবার কথা শুনে কেঁদে ফেলল। সে বাবাকে জড়িয়ে ধরল। বাবা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কিন্তু আমি আমার মতো করে বাঁচতে চাই। বাবা সাদিয়ার মাথায় হাত বুলিয়ে দিলেন। হ্যাঁ মা, তুমি তোমার মতো করেই বাঁচবে, আমি তোমাকে আর আটকাব না। সেই দিন থেকে আরিফ সাহেব ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে লাগলেন। তিনি মনোবিদের সাহায্য নিলেন তার অতীতের কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য। তিনি সাদিয়াকে তার নিজের জীবন গড়ার স্বাধীনতা দিলেন। সাদিয়া আবার বিশ্ববিদ্যালয়ে যেতে শুরু করল। সে তানভীরের সাথে দেখা করল। তানভীর সাদিয়ার পাশে ছিল, তাকে সব রকমভাবে সমর্থন দিচ্ছিল। একদিন বাবা নিজে তানভীরকে ডাকলেন। তিনি তার কাছে ক্ষমা চাইলেন এবং সাদিয়ার হাত তানভীরের হাতে তুলে দিলেন। তিনি বললেন, আমার মেয়ের যত্ন নিও, তাকে ভালোবাসার নামে কখনো আটকে রেখো না। ভালোবাসা হল মুক্তি, বন্ধন নয়। সাদিয়া এবং তানভীরের প্রেম নতুন করে ডানা মেলল। তারা তাদের স্বপ্নের দিকে এগিয়ে যেতে লাগল। বাবাও তাদের পাশে ছিলেন, একজন বন্ধু হিসেবে, একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে। সাদিয়া বুঝতে পারল সত্যিকারের ভালোবাসা মুক্তি দেয়, ভয় দেখায় না। আর সেই মুক্তির স্বাদ তাকে শিখিয়েছিল তার বাবার অপ্রকাশিত বেদনা আর অসীম ভালোবাসা। বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লাগলো? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের প্রতিটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রিপশন আমাকে আরও নতুন নতুন গল্প নিয়ে আসতে সাহায্য করে। ঈশিতা ব্লগস পরিবারের অংশ হয়ে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।